নমস্কার। আজকের এই বিশেষ আয়োজনে আমরা চোখ রাখব সেপ্টেম্বর 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেগুলো জানা কিন্তু একেবারে মাস্ট। আচ্ছা, পুরো এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র কয়েক মিনিটে গুছিয়ে নেওয়া, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি আমরা ঠিকঠাক কৌশল মেনে চলি। চলুন দেখি কিভাবে পুরো বিষয়টা সহজে আয়ত্ত করা যায়। তো আমরা পুরো মাসটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ তারিখ আর থেমগুলো। তারপর খবরে কারা কারা ছিলেন, মানে বিভিন্ন ব্যক্তিত্ব। এরপর দেখব বিশ্বমঞ্চে ভারতের অবস্থানটা ঠিক কোথায়। আর হ্যাঁ, অর্থনীতি, বিজ্ঞান আর প্রযুক্তির আপডেট তো থাকছি। সবশেষে খেলাধুলা আর সংস্কৃতির হাইলাইটস দিয়ে শেষ করব। তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে, সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ তারিখ আর তাদের থিমগুলো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ জরুরি। প্রায়ই এখান থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। দেখুন, শুধু তারিখগুলো মনে রাখলেই কিন্তু হবে না, আসল খেলাটা হচ্ছে থিমগুলোর মধ্যে। যেমন ধরুন, ডিজিটাল যুগে সাক্ষরতা বা স্থিতিশীল রূপান্তর। এই থিমগুলো আসলে কি বলছে, এগুলো বর্তমান বিশ্বের ফোকাস কোন দিকে সেইটা দেখিয়ে দেয়। আর পরীক্ষাতেও কিন্তু এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তারিখ তো গেল, এবার আসা যাক সেই সব মানুষদের কথায় যারা সেপ্টেম্বর মাসে খবরে ছিলেন, মানে কাদের নতুন নিয়োগ হলো আর কারা পেলেন বড় সম্মাননা। চলুন দেখে নিই। প্রথমেই যার কথা না বললেই নয়, তিনি হলেন উর্জিত পটেল, আমাদের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। ভাবুন একবার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে তার নিয়োগ। এটা কিন্তু আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের গুরুত্ব কতটা বাড়ছে তার একটা বড় প্রমাণ। এরপর দেখি দীনেশ কে পট্টনায়ককে, কানাডায় ভারতের নতুন হাইকমিশনার। এখন কানাডার সাথে ভারতের সম্পর্ক কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং মোড়ে দাঁড়িয়ে আছে, তাই ফরেন অ্যাফেয়ার্স সেকশনের জন্য এই নামটা মনে রাখাটা কিন্তু খুবই জরুরি। শুধু এই দুটোই নয় কিন্তু, দেখুন, জম্মু ও কাশ্মীর ব্যাংকের চেয়ারম্যান পদে এলেন এস কৃষ্ণেন। সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হলেন ড দীপক মিত্তল। এমনকি উপরাষ্ট্রপতির সচিব আর মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতির পদেও নতুন নিয়োগ হয়েছে। মানে পরিবর্তনটা কিন্তু সব ক্ষেত্রেই হয়েছে, ব্যাংকিং, ডিপ্লোমেসি, জুডিশিয়ারি, সব জায়গায়। নিয়োগের পর্ব তো গেল, এবার আসি পুরস্কারের কথায়। দেখুন, এডুকেট গার্লস নামের একটা NGO, তারা রামেন ম্যাগসেসে পুরস্কার জিতেছে। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়, এশিয়ার নোবেল বলা হয় এই পুরস্কারকে। আর প্রথম কোনো ভারতীয় NGO এই সম্মানটা পেল। এই সব নিয়োগ আর পুরস্কারের পর এবার একটা বড় ছবি দেখা যাক, মানে গোটা বিশ্বের মঞ্চে ভারতের অবস্থানটা এখন ঠিক কোথায়। চলুন পরের সেকশনে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, এখানে ভারতের র্যাঙ্ক 115। এই সংখ্যাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। আন্তর্জাতিক সম্পর্ক আর দেশের ভেতরের পরিস্থিতি, দুটো দিক থেকেই এই র্যাঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ একটা ডেটা পয়েন্ট। এখন 115 র্যাঙ্কটা ভালো না খারাপ সেটা বোঝার জন্য একটা তুলনার দরকার। দেখুন, সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে 1 নম্বরে আছে আইসল্যান্ড, বরাবরের মতোই। এর সাপেক্ষে ভারতের অবস্থানটা বিচার করতে হবে। তবে শান্তির সূচকে যাই হোক, ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু ছবিটা বেশ উজ্জ্বল। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 38। এটা কিন্তু দারুণ খবর। এটা দেখাচ্ছে যে প্রযুক্তি আর অর্থনীতির দিক থেকে দেশটা কতটা এগোচ্ছে। যদিও এখানেও টপার কিন্তু সুইজারল্যান্ড। বিশ্বমঞ্চে ভারতের অবস্থানের আরেকটা বড় দিক হল তার সামরিক সহযোগিতা। দেখুন, আমেরিকার সাথে যুদ্ধ অভ্যাস, থাইল্যান্ডের সাথে মৈত্রী, এমনকি মাল্টিন্যাশনাল এক্সারসাইজ ব্রাইট স্টারেও অংশ নিয়েছে ভারত। প্রতিরক্ষা প্রস্তুতির দিক থেকে এই মহড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর পরীক্ষার জন্যও। তো বাইরের দুনিয়া থেকে এবার ফেরা যাক দেশের ভেতরে। অর্থনীতির অবস্থা কেমন, বিজ্ঞান আর প্রযুক্তিতে নতুন কি হলো, চলুন এই সেকশনে আমরা সেই সব দিকেই ফোকাস করব। অর্থনীতির কিছু মূল সংখ্যা দেখুন। জিডিপি গ্রোথ রেট 7.8%। এটা কিন্তু বেশ শক্তিশালী একটা ইন্ডিকেটর। আগস্ট মাসের জিএসটি কালেকশনও 1.86 লক্ষ কোটি টাকা, যা বেশ ভালো।
আর ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। এটাও কিন্তু ডিজিটাল ইকোনমির জন্য একটা বড় পদক্ষেপ। সরকারি স্কিমগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই, তেমনই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ভারতী। এর মূল উদ্দেশ্য হল দেশের 100টা সেরা কৃষিখাদ্য স্টার্টআপকে খুঁজে বের করে তাদের সব রকম সাপোর্ট দেওয়া, মানে এগ্রি টেককে একটা নতুন লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যান। প্রযুক্তির দুনিয়াতেও কিন্তু সেপ্টেম্বর মাসটা দারুণ ছিল। উপজাতিদের ভাষার জন্য দেশে প্রথম এআই ট্রান্সলেটর আদিবাণী লঞ্চ হয়েছে। বিক্রম 3011 নামে একটা নতুন দেশীয় মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছে। আবার দেশের দ্রুততম ট্রেন নমভারত আর রেলভিত্তিক লঞ্চার থেকে অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা, মানে সব মিলিয়ে দেশীয় প্রযুক্তির জয় জয়কার। আচ্ছা, অনেক তো অর্থনীতি আর প্রযুক্তির কথা হলো, এবার একটু খেলাধুলা আর সংস্কৃতির জগতে ঢু মারা যাক। দেখা যাক সেপ্টেম্বর মাসে কোন কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। টেনিসের কথা বললে প্রথমেই আসবে কার্লোস আলকারাজের নাম। এই তরুণ তুর্কি কিন্তু আবার ইউএস ওপেন জিতে নিয়েছেন। এটা তার দ্বিতীয় ইউএস ওপেন খেতাব। আর ক্রিকেটে তো ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন, আর ফাইনালে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তাই এই জয়ের আনন্দটা কিন্তু একটু অন্যরকম ছিল। শুধু খেলাধুলাই নয়, দেখুন অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে হোমবাউন্ড ছবিটা সিলেক্ট হয়েছে। কিংবদন্তি অভিনেতা মোহনলাল পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। আবার ফুটবলে উসমানে দেমবেলে ব্যালন ডিওর জিতেছেন, আর টাইমের কিড অফ দ্য ইয়ার হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত কিশোর। মানে জাতীয় আর আন্তর্জাতিক দুই মঞ্চেই কিন্তু সাফল্যের ছড়াছড়ি। তাহলে পুরো মাসটার দিকে যদি আমরা একবার ফিরে তাকাই, কি দেখতে পাই যে এই ঘটনাগুলো কিন্তু আলাদা আলাদা নয়। নেতৃত্ব পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতির গতি, নতুন প্রযুক্তি, খেলাধুলার সাফল্য, সবকিছু মিলিয়ে ভারতের এগিয়ে যাওয়ার একটা পরিষ্কার ছবি ফুটে উঠছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে এত কিছু হলো, নতুন প্রযুক্তি এলো, বড় পদে নিয়োগ হলো, এর মধ্যে কোনটা আগামী দশকে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়? ভেবে দেখবেন, কারণ আজকের কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু ভবিষ্যতের ইতিহাস।